সমস্ত শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমি আপনাদেরই বন্ধু পার্থ সারথী রাউত। যে দেশের মুখে মা গঙ্গা, হাতে তিরঙ্গা, মানুষের মূল মন্ত্র সত্যম শিবম সুন্দরম, যে দেশ বলে অতিথি দেব ভব, সাত সমুদ্র পারের বিদেশিদের বলে ব্রাদার অ্যান্ড সিস্টার, সেই পরম প্রেমের পুণ্যভূমি আমাদের এই প্রিয় ভারতবর্ষ। 1947-এর স্বাধীনতা প্রাপ্তির পর 2047 সালে আমরা আমাদের 100 বছর পূর্ণ করব। বর্তমান সরকারের তৃতীয়বার ক্ষমতায় আসার পর 100 দিনের মাথায় বেশ কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার উদ্দেশ্য হলো বিকশিত ভারত গড়ার লক্ষ্যকে বাস্তবে রূপদান। ইতিমধ্যে ভারত ব্রিটেনকে টপকে পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে পরিগণিত হয়েছে। আমাদের সামনে রয়েছে আর 4টি মাত্র দেশ: আমেরিকা, চীন আর জার্মানি। আবার আমেরিকা, চীন, জার্মানি এবং জাপান। বিভিন্ন রেটিং এজেন্সির অনুমান অনুযায়ী 2025 থেকে 2031 আর্থিক বছরের মধ্যে ভারতের জিডিপি বৃদ্ধির হার 6.7% হতে পারে বলে তাদের অনুমান। আর এটা যদি সত্যি হয় তবে 2031 সালের মধ্যে আমরা $7 ট্রিলিয়ন অর্থনীতির ক্লাবে পা রাখব। তবে তার অনেক আগেই আমরা জাপানকে টপকে চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে পরিগণিত হব, এমনটাই মনে করেন নীতি আয়োগের বিশেষজ্ঞগণ। আর এই স্বপ্ন পূরণে প্রধান কারিগর হতে চলেছে ভারতের যুব শক্তি। এই মুহূর্তে ভারতীয় জনসংখ্যার প্রায় 66% মানুষ 35 বছরের মধ্যে। আর সেই নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান বিকশিত ভারত যুব শক্তি। আমরা আজকের অনুষ্ঠানে কথা বলার জন্য পেয়েছি আমাদের এই প্রজন্মের 2 তরুণ তুর্কি, সৌভিক সাহা এবং ডমিঙ্গো অনিরুদ্ধ গোমসকে, এবং আমাদের দিদি পূবালী ধরকে। আপনাদের প্রত্যেককে আকাশবাণীতে স্বাগত। সৌভিক, নমস্কার শ্রোতাগণ, আমি একজন উদ্যোগপতি। আমাদের নবীন উদ্যোগপতির কাছে আমার প্রশ্ন, এই যুব সমাজ কিভাবে বিকশিত ভারতকে সত্যিকারের বিকশিত করতে ভূমিকা নিতে পারে? আমরা সবাই জানি 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়। আর তৎকালীন সময় ভারতবর্ষের স্বাধীনতা আনতে যুব সম্প্রদায়ের ভূমিকা ছিল অনস্বীকার্য। যেরকম ব্রিটিশ শক্তির হাত থেকে ভারতকে শৃঙ্খল মুক্ত করেছিল আমাদের যুব সম্প্রদায়। আর 2047 সালে ভারতের স্বাধীনতার 100 বছর পূর্তি, সেই উপলক্ষে ভারত সরকার বিকশিত ভারত গড়ার লক্ষ্যমাত্রা নিয়েছে। আমরা সকলেই জানি যে যুব সম্প্রদায় হলো একটি রাষ্ট্রের চালিকা শক্তি। তাই বিকশিত ভারত বা উন্নত ভারত গঠনের লক্ষ্যে ভারত সরকার যুব সম্প্রদায়কে সব দিক থেকে দক্ষ করার প্রয়াস করছে, যাতে তারা উন্নত ভারত গড়তে সদর্থক ভূমিকা নিতে পারে। প্রথমে আমাদের যেটা করতে হবে যে যুব সম্প্রদায়কে শিক্ষিত করা, কারণ শিক্ষিত যুব সমাজ পরে বিকশিত ভারত গড়ে তুলতে সাহায্য করবে। 2020 সালে এই বিষয়ে একটি শিক্ষানীতি গ্রহণ করা হয়েছে। এবার যুব সম্প্রদায় তো শিক্ষিত হলো, কিন্তু শুধু শিক্ষিত হলে তো হবে না। শিক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে সেটা হলো দক্ষতা উন্নয়ন বা স্কিল ডেভেলপমেন্ট। দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুব সমাজ কাজে বা কর্মে লিপ্ত হতে পারবে। আমরা জানি যে আমাদের চাকরির পরিসর খুবই ছোট, তাই যুব সম্প্রদায় যদি চাকরির দিকে না ঝুঁকে নিজেরা উদ্যোগপতি হওয়ার দিকে ঝোঁকে, তাহলে ভারতের অর্থনীতির ক্ষেত্রে উন্নতি ঘটবে। আর এই যুব সম্প্রদায়ের যে উদ্যোগপতি হওয়ার যে ভাবনা, তা রূপায়ণ করার জন্য ভারত সরকার কিন্তু সব সময় হাত বাড়িয়ে রেখেছে। যুব সম্প্রদায় যাতে দক্ষতা বৃদ্ধির পরে তাদের সেই দক্ষতা কাজে লাগিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারে, তার জন্য সরকার থেকে মুদ্রা লোন, কৃষি লোন এবং আরো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের লোন দেওয়া হচ্ছে খুবই স্বল্প সুদে। এই লোন নিয়ে যুব সম্প্রদায় ব্যবসা করতে পারে, স্বনির্ভর হতে পারে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। এই যে ব্যবসা করে একজন যুবক স্বনির্ভর হচ্ছে, সে কিন্তু শুধু নিজে স্বনির্ভর হচ্ছে না, আরো 10 জনের কর্মসংস্থান তৈরি করছে। একদমই সৌভিক, আমরা দেখেছি যে বর্তমান দিনে যে সমস্ত এই যে ডেলিভারি অ্যাপ গুলো এসেছে, তাতে প্রচুর সংখ্যক যুবক যুবতীরা কাজ করছেন। এতে করে একটা প্যারালাল কাজের জায়গা তৈরি হয়েছে। কোভিড পরবর্তী সময়ে কত নতুন নতুন কাজের জায়গা
ক্ষেত্র তৈরি হয়েছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। তোমার কথাতেই তা স্পষ্টতেই, মানে তুমি যেটা বলছো যে উদ্যোগ, মানে উদ্যোগী হওয়া, মানে সেই ভয়টাকে মন থেকে কাটিয়ে একটু সামনে আসা, যে না আমরা একটু ডিফারেন্ট কিছু করব। শুধু ওই পড়াশোনা করলাম, চাকরি করব, এই মানসিকতার বাইরে আমরা একটা কথায় যে ব্যবসায় বসতে লক্ষ্মী। একদমই হ্যাঁ, সেটাই। আরো একটা কিছু বলছিলে তুমি। অর্থাৎ এই যে ব্যবসার মাধ্যমে আরো 10 জনকে কাজ দিচ্ছে, এইভাবে কিন্তু যুব সম্প্রদায় আমাদের দেশকে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে নিয়ে চলছে। ডিজিটাল ভারতের কথায় যদি আমি আসি, যুব সমাজের অবদান এখানে অনস্বীকার্য। আজকে যে যুব সম্প্রদায়, তারা কিন্তু প্রযুক্তি বা টেকনোলজিতে অত্যন্ত দক্ষ। তারা এতটাই ভালো প্রযুক্তি জানে, তারা ডিজিটাল ভারত গঠন করতে খুব ভালোভাবেই সক্ষম। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, আমাদের সকলের হাতে হাতে একটা স্মার্টফোন বা মুঠোফোন রয়েছে। সেই মুঠোফোনের মাধ্যমে সারা দুনিয়া আজকে আমাদের হাতের মুঠোয়। একদমই তাই। খেলো ইন্ডিয়া রাইজিং স্টার এই প্রকল্পের মাধ্যমে যে গ্রাম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, শুধু গ্রাম বাংলা নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তিক জায়গা থেকে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনার যে প্রকল্প শুরু হয়েছে, সেই প্রসঙ্গে সৌভিক কিছু বলবে? কৃতির 11টি ক্ষেত্রে অ্যাসপায়ারিং ক্রীড়াবিদদের মূল্যায়ন করে। সেগুলি হলো আর্চারি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বক্সিং, ফুটবল, হকি, কাবাডি, খোখো, ভলিবল, ওয়েটলিফটিং অ্যান্ড রেসলিং। কৃতি ক্রীড়া সচেতন সংস্কৃতিকে সাহায্য করে, যেমন স্কাউটিং, অ্যাসেসমেন্ট প্রোগ্রাম ইত্যাদি। এর অন্যান্য উদ্যোগ হলো ক্রীড়া অবকাঠামো উন্নতি করা এবং আনুষ্ঠানিকভাবে অনুমোদিত প্রতিষ্ঠানে ক্রীড়াবিদদের জন্য বিশেষ কোচিং প্রদান। আসলে যে প্রসঙ্গেই আলোচনা করি না কেন, ঘুরে ফিরে সেই একটা জায়গাতেই আমাদের আসতে হয়, দক্ষতা। দক্ষতা বৃদ্ধি করলেই তাহলে আমরা যে কাজটা করছি সেই কাজের সুযোগ আমাদের বাড়বে। সেই লক্ষ্যকে মাথায় রেখে এই যে সরকারি প্রকল্প আছে ই শ্রম পোর্টাল, তাকে মার্জ করা হয়েছে আলাদা প্ল্যাটফর্মগুলোর সঙ্গে, যেখানে দক্ষ লেবার মানে দক্ষ শ্রমিক তৈরি করা হচ্ছে এবং যার যা কাজ তাকে সেই জায়গায় পৌঁছে দিতে পারছে। যেখানে যুবকদের শিক্ষানবিশ হিসেবে গ্রহণ করার সুযোগ পেতে চলেছে 500-রও বেশি কোম্পানিতে। শ্রম সুবিধা এবং সমাধান পোর্টাল চালু করা হয়েছে। মানে ধরো কেউ শ্রম দিচ্ছে, কেউ সুবিধাটা নিচ্ছে একদম, আর কেউ পুরো বিষয়টাকে সমাধান করছেন। এই তিনটে বিষয়ের একত্রীকরণ করে সরকার নতুন পোর্টাল চালু করেছে, যেখানে মানুষ যার যা প্রয়োজনীয়তা সেখান থেকেই নিতে পারবে। অর্থাৎ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যুব শক্তি নতুন নতুন উদ্ভাবন করেছে। আমাদের যুবক যুবতীরা প্রযুক্তিতে যেমন দক্ষ, ঠিক একইভাবে তারা সৃজনশীল এবং উদ্যমী। তারা নতুন নতুন চিন্তাধারা এবং উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে চলেছে। তাদের মধ্যে যে শক্তি লুকিয়ে আছে, তা যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলেই আমরা একটি স্বয়ং সম্পূর্ণ ভারত গড়তে পারবো। আজকে এখানেই শেষ করব। আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই বন্ধু, সৌভিক সাহা, ডমিঙ্গো অনিরুদ্ধ গোমস এবং আমাদের দিদি পুবালি ধর। তোমাদের প্রত্যেককেই আকাশবাণীতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। শেষ করছি আজকের অনুষ্ঠান। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, পার্থ সারথী রাউত। সকলে ভালো থাকবেন। নমস্কার।